তাহলে আজকে আমরা পড়াবো ইউনিট 8। ইউনিট 8-এ যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে ইউনিট 8-এ আছে তো যে ট্যাক্সোনমিক এভিডেন্স ফ্রম প্যালিনোলজি, সাইটোলজি, ফাইটোকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার ডেটা। তো জিনিসটা কি, স্যার একটু একটু মানে একটু জোরে হলে ভালো হতো। আচ্ছা জিনিসটা কি জিনিস না, যেটা হচ্ছে যে দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে যেটা আমরা আজকে পড়াবো সেটা হচ্ছে ইউনিট 8, ট্যাক্সোনমিক এভিডেন্স ফ্রম প্যালিনোলজি, সাইটোলজি, ফাইটোকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার ডেটা। অর্থাৎ ট্যাক্সোনমি, আর আগের মতো ট্যাক্সোনমি নেই, গাছ দেখলাম এটাই গাছ ওটাই গাছ। তো বইগুলো তো অনেক চেঞ্জ হয়ে গেছে, তার কারণ হচ্ছে যত দিন যাচ্ছে তোরা জেনেছিস যে আগে ছিল আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশান লিনিয়াসের সময়, তার পরবর্তীকালে জনসন অ্যান্ড হুকার শুরু করলো ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশান অফ প্লান্ট। তারপরে এখন ধীরে ধীরে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশানের দিকে এগোচ্ছে, যতদিন যাচ্ছে তত নতুন নতুন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। তো আমরা এর আগের দিন যেটা দিয়েছিলাম সেখানে আমরা সিলেবাসে যে আছে ইউনিট ইউনিট হচ্ছে 11-তে এংলার এবং প্রেন্টেলের ক্লাসিফিকেশান দিয়েছি এবং ওটা পোস্ট হয়ে গেছে অলরেডি আমাদের। এবং সেখানে দেখবি যে যেভাবে শ্রেণীবিভাগগুলো করা হয়েছে সেখানে কিন্তু কিছুটা ফাইলোজেনেটিক রিলেশনের বেসিসে করা হয়েছে। তো আগে মনে করা হতো যে একই গোত্রের গাছগুলো একই ধরনের চরিত্র দেখাবে, সুতরাং মরফোলজিক্যাল দিক থেকে আমরা তার শ্রেণীবিভাগ করবো, কিন্তু এখন শুধু মরফোলজি নয়, তার সাথে সাথে তাকে দেখতে হবে প্যালিনোলজি, অর্থাৎ পরাগ রেণুর গঠন, বৈচিত্র্য, তার রাসায়নিক প্রকৃতি, সাইটোলজি বা কোষতত্ত্ব, কোষের মধ্যে ক্রোমোজোম এবং তার বিভিন্ন উপাদানগুলো, ফাইটোকেমিস্ট্রি অর্থাৎ কেমিক্যাল কম্পোজিশন কার কী আছে সেগুলো, এবং মলিকুলার ডেটা। মলিকুলার ডেটা মানে আমরা জানি ডিএনএ, আরএনএ ইত্যাদি ইত্যাদি, এবং তার ডিটেল মানে মাইক্রোমলিকুলার স্ট্রাকচারের ভেরিয়েশন। এখন যেমন আমরা ভাইরাস নিয়ে উঠে উঠে লিখেছি যে বিভিন্ন ধরনের পলিমারিক চেন রিয়াকশান করে বিভিন্ন ধরনের বারকোডিং করে তার জিন সিকোয়েন্সটা বের করে বলছি যে এই কোভিড-19 ভাইরাসটা নতুন স্ট্রেন, ইন্ডিয়ান স্ট্রেন, আফ্রিকান স্ট্রেন, কি আমেরিকান স্ট্রেন, কি ব্রিটেন স্ট্রেন, এরকম বিভিন্ন স্ট্রেনের কথা বলছি। অর্থাৎ মূল গঠনটা একই, কিন্তু কোনো কোনো জায়গাতে তার নিশ্চয়ই কোনো অদ্ভুত বা পার্থক্য রয়েছে, যে জন্য তাকে স্ট্রেন বলছি। এক্ষেত্রে সেই রকম তোরা দেখবি যে বাংলাদেশ বা অন্যান্য দেশ এখন পটেটোর সাথে টমেটোকে জুড়ে দিচ্ছে। একই গাছের উপরে হচ্ছে টমেটো, নিচে হচ্ছে আলু, তাহলে হচ্ছে পোম্যাটো। তাহলে পোম্যাটো লাইকোপার্সিকন আল্লাজেনাস এবং সোলানাম আল্লাজেনাস, সোলানাম মেলাঞ্জেনা মানে আলু, আর লাইকোপার্সিকন এসকুলেন্টাম মানে তোর হচ্ছে টমেটো। তাহলে টমেটো এবং আলু দুটো আলাদা আলাদা জেনাস, কিন্তু তারা একসঙ্গে কী করে হলো? তো এটা একটা সত্যি বৈচিত্র্যের ব্যাপার, যা যে ইন্টার জেনারিকের কিন্তু ক্রসের ব্যাপারটা কি হয়, তো অনেকে আশ্চর্য হয়ে থাকতো। কিন্তু এখন দেখা গেল যে এভিডেন্স থেকে বোঝা যাচ্ছে যে এখন আর লাইকোপার্সিকন এসকুলেন্টাম আর নাই, টমেটোর নাম এখন করেছে সোলানাম লাইকোপার্সিকন। তাহলে সোলানাম জেনাস আলু এবং সোলানাম জেনাস হচ্ছে টমেটো, তাহলে আলু টমেটো একসঙ্গে, তাহলে হাইব্রিডাইজেশনের কোনো অসুবিধা নাই। এই জন্য একই গাছে টমেটো এবং আলু ফলানো হচ্ছে। সেই রকম ব্রিঞ্জাল এবং হচ্ছে বেগুন এবং হচ্ছে ব্রিঞ্জাল মানে বেগুন এবং হচ্ছে পটেটো বা আলু। তো সেখানে হচ্ছে দুটোকে একই রকমভাবে হাইব্রিডাইজেশন করে সেখান থেকে বিমাটো তৈরি করা হচ্ছে। হ্যাঁ, বিমাটো মানে হচ্ছে ব্রিঞ্জালের বিন, আর এখানে হচ্ছে পটেটো, বিমাটো। বিমাটো হচ্ছে একটা গাছের উপরে উপরে হচ্ছে বেগুন ফলবে, আর নিচে হচ্ছে আলু ফলবে, তাহলে একই গাছে বেগুন এবং আলু হবে। তো এগুলো কিন্তু এক্সপেরিমেন্টালি প্রমাণ হয়েছে এবং হচ্ছে, করা যাচ্ছে। আমাদের সোলানে যে এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট আছে হিমাচল প্রদেশে, সেখানে প্রচুরভাবে চাষ হচ্ছে, তারপর এই দিন আগে দেখছিলাম প্রচুর চাষ হচ্ছে। যাক, তাহলে আমাদের এই এভিডেন্সগুলো নিয়ে একটু দেখতে হবে কীরকম কী করেছে। তো সেখানে আমরা বলছি যে ট্যাক্সোনমিক ক্যারেক্টার, ট্যাক্সোনমিক ক্যারেক্টার্স আর দ্য ট্যাক্সোনমিক অ্যাট্রিবিউট, গুণগুলো দ্যাট ক্যান বি ইউজ টু প্রোভাইড দ্য এভিডেন্স, যেগুলো আমাদেরকে
বিভিন্ন ধরনের এভিডেন্স মানে যে প্রমাণ দেবে, ফ্রম হুইচ রিলেশনশিপ মানে দুজনের মধ্যে একটা সম্পর্ক বা ফাইলোজেনি, ওটাকে ফাইলোজেনি বলা হচ্ছে, কোনটা থেকে কোনটা এসছে বা দুটো একই রকম কিনা। বিটুইন ট্যাক্সা, ট্যাক্সা মানে বলেছি ট্যাক্সোনমিক ইউনিটকে ট্যাক্সা বলছি, সেই জেনাস একটা ট্যাক্সা, ফ্যামিলি একটা ট্যাক্সা, অর্ডার একটা ট্যাক্সা। একই অর্ডারের গাছ হতে পারে, একই ফ্যামিলির গাছ হতে পারে, একই জেনাসের গাছ হতে পারে, একই স্পিসিস হতে পারে, তাহলে এগুলোকে ট্যাক্সা বলা হচ্ছে, এনি ট্যাক্সোনমিক র্যাঙ্ক আর ক্যাটেগরি। আর ইনফার্ড, তাহলে এখানে ধরা হচ্ছে কি না, আমরা যদি এভিডেন্সকে যদি ছাড়া করতে হয় তাহলে তাদের মধ্যে অ্যাট্রিবিউট বা ট্যাক্সোনমিক ক্যারেক্টারগুলোকে স্টাডি করতে হবে, সেই স্টাডিগুলোকে বিভিন্ন ধাপে ধাপে করতে হবে। মরফোলজি থেকে শুরু করে একদম মলিকুলার ডেটা অবধি আমাকে আসতে হবে। উই উইল ডিসকাস ট্যাক্সোনমিক এভিডেন্সেস ইন রিলেশন টু নাম্বার ওয়ান মরফোলজি। নাম্বার ওয়ান মরফোলজি মানে শুরুতেই হচ্ছে মরফোলজি। আমি বলেছিলাম যে মরফোলজিক্যাল ক্যারেক্টার্স দেখেই কিন্তু সেক্সুয়াল সিস্টেম এবং ন্যাচারাল সিস্টেম করা হয়েছিল, ডিলস উইথ দ্য এক্সটার্নাল ক্যারেক্টার্স। তো এবারে আমি চলে যাচ্ছি যে অ্যানাটমি, অ্যানাটমিটাকে একটু ভেতরে, 2 নম্বর পার্টে অ্যানাটমি করে যাচ্ছি। কেন অ্যানাটমি মানে মরফোলজির পরই ভেতরে দেখবো কিছু পার্ট আছে, তাহলে সেটা অ্যানাটমি হয়ে গেল। তারপর লাস্ট হচ্ছে মানে 1 গেলে 2 গেলে 3 নম্বর হচ্ছে প্যালিনোলজি, দ্য স্টাডি অফ প্ল্যান পোলেন, প্ল্যান্টের যে পোলেন এবং স্পোর সেগুলোকে কিন্তু আমাকে দেখতে হচ্ছে, অর্থাৎ এগুলো হচ্ছে পোলেন পোলেন স্ট্রাকচার। তো শুনতে পাচ্ছি না। স্যার শুনতে পাচ্ছি না কিছু। শুনতে পাচ্ছি এবারে, হ্যাঁ স্যার, এবার শুনতে পাচ্ছি। নিজেরা বন্ধ রাখবি। তো তারপর হচ্ছে প্রথমে গেলাম মরফোলজি, তারপর হচ্ছে অ্যানাটমি, তারপর হচ্ছে প্যালিনোলজি। এই 1 নম্বরে হচ্ছে মরফোলজি, 3 হচ্ছে প্যালিনোলজি চলে এলাম পড়া গিয়ে, দ্য স্টাডি অফ প্লান্টস পোলেন্স এটসেট্রা। মাঝে অ্যানাটমি, অর্থাৎ ভেতরে ঢুকে গিয়ে দেখবো কী আছে না আছে। এরপর চলে যাচ্ছি যে এমব্রায়োলজি, তাহলে স্টাডি অফ এমব্রায়ো, এমব্রায়ো স্টাডি করতে হবে। এমব্রায়ো স্টাডি করতে হবে, এরপরে 3rd সেমিস্টারে তোরা পড়বি এমব্রায়ো স্টাডি ফাডি হ্যান ত্যান এগুলো পড়বি, কী করে কী ধরনের এমব্রায়ো হবে। 3rd বা 4th সেমিস্টারে আছে আমাদের মনে হয়। তো আমার মনে হয় ওটা তোদের যেটা এমব্রায়োলজি সেটা তোমাদের ওই 3rd সেমিস্টারে আছে আর কি। তো সেখানে বিভিন্ন ধরনের এমব্রায়ো, তার ডেভেলপমেন্ট কীরকম হচ্ছে, ফিমেল গ্যামেটোফাইট, পলিগোনাম টাইপ, এমব্রায়ো সাইট ডেভেলপমেন্ট, পার্মানেন্ট স্লাইড ফটোগ্রাফ, এগুলো সব পড়বি। সুতরাং এটা একটা পার্ট, কিন্তু এমব্রায়োলজি পার্টটা আমাদের এখানে এবারে কিন্তু দেয়নি। এমব্রায়োলজিক্যাল রিলেশনশিপও নেই, আর অ্যানাটমিক্যাল রিলেশনশিপ নেই, মরফোলজিক্যালও নাই। তাহলে প্যালিনোলজি আছে। এরপর চলে যাচ্ছি আমরা সাইটোলজি, এটা কিন্তু আছে। সাইটোলজি মানে কি, কোষ বিদ্যাগত, দ্য স্টাডি অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ সেল। ফাইটোকেমিস্ট্রি, দ্য স্টাডি অফ ফাইটোকেমিক্যালস হুইচ আর কেমিক্যালস ডিরাইভ ফ্রম প্লান্ট, প্লান্টের মধ্যে যা যা কেমিক্যাল পাবে। আলুর মধ্যে সোলানিন আছে, স্ট্রিকনসের মধ্যে স্ট্রিকনিন আছে, ব্রুসিন আছে, অ্যাথাটোডার মধ্যে ভ্যাসিসিন আছে। তাহলে এই যে কেমিক্যালগুলো, আরও অনেক অনেক ধরনের কেমিক্যাল আছে, সেগুলো স্টাডি করা। আল্ট্রাস্ট্রাকচার, আল্ট্রাস্ট্রাকচার মানে আর্কিটেকচার স্টাডি করা। আর্কিটেকচার মানে তার কোমাটা কীরকম হবে, সেলগুলো কীরকম হবে, সেল কীরকম হবে, সেলের ভেতরে যে সব প্লাজমোডেসমাটা কেমন হবে, সবই জিনিসগুলো স্টাডি করা। তো সেটা আমাদের এখানে নাই, কিন্তু ওর একটা পার্ট পড়ে যাচ্ছে পোলেনের সাথে। জিনোম অ্যানালাইসিস অ্যান্ড নিউক্লিক অ্যাসিড হাইব্রিডাইজেশন, তাহলে এটা কিন্তু পড়ে যাচ্ছে আমাদের তার মধ্যে মলিকুলার ডেটার মধ্যে পড়ে যাচ্ছে এবং সেই জিনোমিক ফিচার্সের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে আমি এটা নিয়ে একটু বেশি বলবো না। মরফোলজি ইন রিলেশন টু ট্যাক্সোনমি, এখানে তোরা ভালো করে জানিস যে একটা গাছের ক্ষেত্রে রুট স্ট্রাকচার, স্টেম হ্যাবিট, বার্ড স্ট্রাকচার, লিফ স্ট্রাকচার, পুষ্পবিন্যাসন, ইনফ্লোরেসেন্স টাইপ, ফ্লাওয়ারের টাইপ, পেরিয়ান্থের স্ট্রাকচার, অ্যান্ড্রোসিয়াম টাইপ, স্টেমেন, গাইনোসিয়াম, তারপর হচ্ছে কার্পেল স্ট্রাকচার, ওভিউলের ধরন বা ডিম্বকের মানে কী বলবো ধরন, তার হচ্ছে প্যাটার্ন, ফ্রুটের ধরন, তার সিড টাইপটা কীরকম হবে, এগুলো সবই কিন্তু এর মধ্যে পড়ে যাচ্ছে। এগুলো কিন্তু আমাদের জেনারেল ট্যাক্সোনমিতে যেহেতু এবারে নাই, কিন্তু আমাদের ফ্যামিলি ট্যাক্সোনমি এতে আছে, প্র্যাকটিক্যাল আছে, সুতরাং এটা কিন্তু আলাদা করে পড়তে হবে। ওই জন্য আমি ছোটো করে বলেছি, ইট প্রোভাইডস দ্য বেসিক ল্যাঙ্গুয়েজ ফর প্লান্ট ক্যারেক্টারাইজেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন। তাহলে এটা আমাদের জানতে হবে, নাহলে আমরা কিন্তু ফ্যামিলি ট্যাক্সোনমি প্র্যাকটিক্যালে যেতে পারবো না, যেটা তোরা শুরু করেছি। মরফোলজিক্যাল ডেটা ইকুইভ্যালেন্ট ট্যাক্সোনমিক স্টাডি, তাহলে এটা তার সাথে সাথে মরফোলজি চলে আসছে, এগুলো স্টাডি করা মানে মরফোলজি। এরপর চলে যাচ্ছি আমরা যেটা আমাদের ইম্পর্ট্যান্ট, যে প্যালিনোলজি ইন রিলেশন টু ট্যাক্সোনমি, এটা আমাদের 1 নম্বর এখানে সিলেবাসে যেটা আছে। তাহলে বেসিক এভিডেন্স of plant, particularly plant pollen units and types,
এগুলো কিন্তু আমাদের বলে দিচ্ছে তার কী ধরনের গাছটা হবে। যেমন পোলেন গ্রেনের পোলারিটি, পোলেন ইউনিটের টাইপ, পোলেন গ্রেন বা পরাগ যে রেণু তার হচ্ছে আকার সেই, পোলেন গ্রেনের সিমেট্রি তার ধরনটা কীরকম হবে, পোলেন গ্রেন নিউক্লিয়ার স্টেট তার মধ্যে যে নিউক্লিয়াসের যে অবস্থা সেটা কীরকম, পোলেন ওয়ালের আর্কিটেকচার যেমন বলে দিলাম যে সেল আর্কিটেকচার অ্যান্ড প্লান্ট আর্কিটেকচার, তাহলে পোলেন ওয়াল আর্কিটেকচার তার যে বাইরের যে গঠন সেটা কীরকম হবে, সেখানে কতগুলো এক্সাইন আছে, ইনটাইন আছে, সেক্সাইন নেক্সাইন আছে, এক্সাইন হচ্ছে স্ট্র্যাটিফিকেশান দেওয়ার হচ্ছে, এক্সাইন স্ট্রাকচার হচ্ছে বাইরে দেওয়া, ইনটাইন হচ্ছে ভেতরে, এক্সাইনের স্কাল্পচার তার হচ্ছে স্ট্র্যাটিফিকেশান মানে কি স্ট্রাকচারের ওরিয়েন্টেশন, অ্যান্ড স্কাল্পচার মানে কি কী দিয়ে তৈরি, কীভাবে তৈরি, মানে অ্যাপারচার টাইপ সেখানে কোনো পোর্ট টোর ছাঁড়া আছে কি না, অ্যাপারচারের সংখ্যা, যে অ্যাপারচার মানে ফাটল বা চিট তার সংখ্যা কটা আছে, অ্যাপারচারের পজিশনটা কোথায় আছে, উপরের দিকে, নিচের দিকে, পাশের দিকে, সাইডের দিকে, অ্যাপারচারের শেপটা কীরকম, ধরনটা কীরকম, এটা কি গোল না চৌকানা না লম্বা না স্পাইরাল, আর অ্যাপারচারের স্ট্রাকচার মানে ওই যে ছাঁটাটার গঠনটা কীরকম সেটা, এইগুলো সব স্টাডির মধ্যে পড়ে যাচ্ছে এবং প্রচুর গাছের উপর প্রচুর ধরনের স্টাডি হচ্ছে এবং হয়ে যাচ্ছে। কিন্তু ম্যাগনোলিডি দ্য পোলেন ইজ নিউক্লিয়েট, এটা ম্যাগনোলিডির একটা ক্যারেক্টার, কারণ ক্যারিওফাইলিটিতে পোলেন কিন্তু ট্রাইনিউক্লিয়েট, তাহলে বুঝেছি নিউক্লিয়েট অ্যান্ড ট্রাইনিউক্লিয়েট, এটা তাহলে এই দুটো স্পেশাল ক্যারেক্টার বৈশিষ্ট্য। এবার প্যালিনোলজিতে আমরা যেরকম ছবি দেখি যে একটা জবা ফুলের ক্ষেত্রে তার থেকে পরাগ রেণুগুলো নেওয়া হচ্ছে, সেগুলো সুক্রোজ সলিউশনে একটা পেট্রি প্লেটের উপর নেওয়া হচ্ছে, তারপর সেই পরাগ রেণুগুলোকে মাইক্রোস্কোপে দেখে তার বিভিন্ন অংশ স্টাডি করা হচ্ছে। তারপর আরও ডিটেল স্টাডির ক্ষেত্রে আমরা আলট্রা স্ট্রাকচার স্টাডির ক্ষেত্রে আমরা হচ্ছে ওই আলট্রা মাইক্রোস্কোপ বা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে গিয়ে তার পার্টগুলোকে দেখব। এভিডেন্স বা তার হচ্ছে প্রমাণ, হ্যাঁ ইরিকেসি গোত্রের যে পোলেন সেটা হচ্ছে টেট্রাড কন্ডিশন থাকে, 4টা করে অ্যাকশন থাকে। অ্যাসক্লিপিটাসিতে পোলেনগুলো পলিনিয়া তৈরি করে, আমরা জানি যে অ্যাসক্লিপিটাসি মানে সাধারণত ওই যে গাছগুলো আকন্দ ফাকন্দ ক্ষেত্রে গাছগুলো, আর টেরাক্সাকামের ক্ষেত্রে পোলেনগুলো কিন্তু ইকাইনেট মানে কি কাঁটা কাঁটা যুক্ত গাছটা, কুয়ের কাছের ক্ষেত্রে পোলেন কিন্তু স্ক্যাব্রেট। তো যাই হোক না কেন এটা কিন্তু আমরা দেখতে পাই। এই এই যে সিচুয়েশান কিন্তু আমরা দেখতে পাই এবং এই ধরনের পোলেনগুলো তো সহজেই তোরা দেখতে পাবি যদি তোরা চলে যাস, যদি নেটে চলে যাস, তো আমরা নেটে গিয়ে ওইটা তোদের দেখাতে পারি। অথবা তোরা নিজেরা পরে তোরা একটু দেখে নিবি এটা, ওই ইরিকেসি পোলেন বলে ইন্টারনেটে ক্লিক করে দেখে নিলি, অ্যাসক্লিপিটাসি পোলেন ইন্টারনেটে ক্লিক করে দেখে নিলি বা ক্লাসের শেষে দেখাতে পারি, প্যারাক্সাকাম মানে অ্যাস্টারেসি তার পোলেন কীরকম সেটা দেখতে পারি, তাহলে বাইরের স্ট্রাকচারটা সহজে বোঝা যাবে। তাহলে এবারে আমরা চলে যাচ্ছি যে ফিচার্স, প্যালিনোলজিক্যাল ফিচারগুলো কী কী, পরাগ রেণুবিদ্যার যে মূল যে উপপাদ্যগুলো কী কী, আগে একটু ছোটো করে বলেছি যে পোলেনের অ্যাপারচার, পোলেনের শেপ, পোলেনের নিউক্লিয়াস, পোলেনের হচ্ছে নিউক্লিয়াসের হচ্ছে নাম্বার, পোলেনের সাইজ, পোলেনের স্কাল্পচার মানে তার হচ্ছে যে ওরিয়েন্টেশনটা যেটা, পোলেনের যে ওয়াল তার গঠনটা কীরকম, পোলেন ওয়াল স্ট্রাকচার, পোলেন স্টোরেজ প্রোডাক্ট, পোলেনের মধ্যে কী কী থাকছে, পোলেনের ইউনিট কতগুলো করে একক থাকছে। এখানে উদাহরণ হিসাবে বাইনিউক্লিয়েট প্লান্ট ফ্যামিলির ক্ষেত্রে কী কী পড়ে যাচ্ছে না, ট্রাডেসক্যানসিয়া, কম্বেলেনেসি ফ্যামিলি, তারপর ক্রাইসেন্থিমাম অ্যাস্টারেসি ফ্যামিলি। তাহলে ট্রাডেসক্যানসিয়া আমরা আমরা ট্রাডেসক্যানসিয়া গাছটাগুলো দেখানো যাবে, অসুবিধা কিছু নাই, ক্রাইসেন্থিমামও দেখানো যাবে। তোরা যদি ফেসবুকটা জয়েন করিস তাহলে দেখতে পাবি, ফেসবুকে আমরা পোস্টিং করে রেখেছি। আর ট্রাইনিউক্লিয়েট পোলেনের ক্ষেত্রে ক্যারিওফাইলেসি পিঙ্ক ফ্যামিলি যাকে বলা হচ্ছে, আর পোলেন স্টোরেজ প্রোডাক্টের ক্ষেত্রে পোয়াসি স্টার্চ থাকতে পারে এবং সোনারিয়েসিস মানে হচ্ছে হ্যালোফাইটিক গাছ, সেক্ষেত্রে অয়েল বা তেল থাকছে সাথে। কেন তেল থাকছে না, চকচকে হবে, তাহলে জল ধরবে না, তারপর লবণাক্ত মাটিতে জন্মায় যেহেতু, তাহলে ওইখানে যে হ্যালোফাইটিক কন্ডিশনের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটাকে প্রোটেক্ট করতে পারবে, এগুলো সব তার কিন্তু স্পেশাল ক্যারেক্টার। পোলেনের ইউনিট মোনাড হতে পারে হিবিস্কাস ট্রাইওনামের ক্ষেত্রে, একটা ডায়াড হতে পারে দুটো, অ্যাসকারিনা ক্লোরেন্থেসি গাছের ক্ষেত্রে, টেট্রাড হতে পারে ইরিকেসি বা ইয়ের ক্ষেত্রে, ওই আমাদের রোডোডেনড্রনের ক্ষেত্রে। আচ্ছা, এরপর চলে যাচ্ছি আমরা টেরিডোফাইট। না, টেরিডোফাইটের ক্ষেত্রে তো পোলেন তৈরি হচ্ছে নাকি,
পোলেন তো খালি এমনি হায়ার এন্ডোস্পার্মের ক্ষেত্রে হচ্ছে এমন ব্যাপার না, ওর ক্ষেত্রেও পোলেন তৈরি হচ্ছে, তাই না? তাহলে কী হচ্ছে না, প্রেজেন্স অফ পেরাইন। তাহলে পেরাইন হচ্ছে কি, অ্যাসপ্লেনিয়েসিতে এবং ডেভেলিয়েসিতে থাকছে হচ্ছে পেরাইন। ইকটাইন সারফেস ইজ স্পাইনোল সাইলোটাম অ্যান্ড গ্রানুলোজিন টেমস্টিরিটিস। স্যালুটামটা আমরা পড়েছি গতবারে টেরিডোফাইটের ক্ষেত্রে, স্যালুটাম হচ্ছে স্যালুটাম নুডাম পড়েছি, তাই না? স্যালুটাম টেরিডোফাইট, হ্যাঁ। তাহলে একই রকমের ক্ষেত্রে ম্যারাসিয়ার ক্ষেত্রে সিম্পল এবং স্মলেস্ট পোর, এটা হচ্ছে টেরিডোফাইটের ক্ষেত্রে, যেটা আমি ম্যারেসিয়া বলে জেনাসটা, সেটা তার ক্ষেত্রে আমরা দেখেছি। এবং একটাইন অর্নামেন্টেশন স্পোরের ক্ষেত্রে মিনি স্পিসিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেমন সেলাজিনেলেসি, এবং এটাকে নক্স 1938 সালে স্টাডি করেছে। টিউবারকুলেট পাওয়া যাচ্ছে সেলাজিনেলা কনসিনা, স্পাইনোজ পাওয়া যাচ্ছে সেলাজিনেলা প্রোটিকুলোসা, অ্যাসক্লিপিয়ারেসিতে পেরাইন কাভারিং স্পোর পাওয়া যাচ্ছে, এবং যেটা কিন্তু ফোল্ডিং বা যেটা হচ্ছে মুড়ে মুড়ে বা কুচকানো প্রকৃতির দেখাচ্ছে। জিমনোস্পার্মের ক্ষেত্রে যে জিমনোস্পার্মি ট্রাইলেটি, সেটা হচ্ছে সাইকাডোফিলিকেলিসের মধ্যে পাচ্ছি। মনোলিটি, সেটা হচ্ছে করিয়াটেলিসের এবং বেনিটেটেলিসের মধ্যে পাচ্ছি। করিয়াটেলিস এবং বেনিটেটেলিস কিন্তু ফসিল ফর্ম। উইং পোলেনের ক্ষেত্রে কিন্তু কী পাচ্ছি, পিনেসি বা পাইনেসি, অনেকে পাইনেসি বলে, অনেকে পিনেসি বলে। পাইনাস এবং পাইনাসের মতো যে গোত্র, সেগুলোর ক্ষেত্রে উইংড বা ডানাযুক্ত পোলেন পাওয়া যায়। ক্রিপ্টোমেরিয়ার ক্ষেত্রে প্যাপিলেট প্রজেকশান পাওয়া যাচ্ছে, এবং এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উইকলি ফর্ম হচ্ছে খুব দুর্বলভাবে, সেটা কুকপ্রিসাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে। কুকপ্রিসাস জিমনোস্পার্ম পূজার মতো। মার্কগ্রাফ প্রডিউস ক্লাসিফিকেশন হচ্ছে জেনাম নিটাবের ক্ষেত্রে দেখা যাচ্ছে। অ্যাঞ্জিওস্পার্ম ফ্যামিলির ক্ষেত্রে স্টিনোফাইলাস গ্রাস উইথ পোলেন সিঙ্গেল পোর সারাউন্ডেড বাই অ্যানুলাস সারাউন্ডেড বাই স্টিনোফাইলেনাস গ্রাসের ক্ষেত্রে পোলেন সিঙ্গেল পোর সারাউন্ডেড বাই অ্যানুলাস সারাউন্ডেড বাই অপারকুলাম। অপারকুলাম মানে আমরা জানি যে উপরের দিকে যেটা একটা ঢাকনা থাকে, সেই ঢাকনা, এটা কিন্তু স্টেনোফাইলাসের ক্ষেত্রে দেখা যাবে। আর ক্রুসিফার মানে যারা বলছি সরষে পড়ছে এই জাতীয় গাছের ক্ষেত্রে থ্রিকল্পে কল্পা এবং রেটিকুলেট ধরনের থাকে। থ্রিকল পোলেন্ট পাবো আমরা গাইরোস্টেমোনেসির ক্ষেত্রে, যেটা আঙ্কারালাল। সুতরাং এটাকে সেপারেট করা যেতে পারে ফাইটোল্যাক্টাসি ফ্যামিলি থেকে। তাহলে স্টেনোফাইলোনাস গ্রাসের ক্ষেত্রে, লুসিফেরাস ফ্যামিলির ক্ষেত্রে এবং গাইনোস্টেমোনেসির ক্ষেত্রে ফাইটোল্যাক্টাসি থেকে পুরো আলাদা করার জন্য এই ক্যারেক্টারগুলো স্টাডি করা যেতে পারে। সুতরাং বলা যেতে পারে গাইনোস্টেমোনেসি ফ্যামিলি এবং ফাইটোল্যাক্টাসি ফ্যামিলি কিন্তু দুটো পুরো আলাদা, তাই না? বুঝতে পারলি? বোম্বাকেসিতে বেটুলার পোলেনও আমরা স্টাডি করতে পারি। বোম্বাকেসিতে বেটুলার পোলেনটা আমরা স্টাডি করতে পারি, তাই না? তো আমরা এখানে দেখছি যে স্টেনোপ্যালিনাস গ্রাসের ক্ষেত্রে বাঁদিকের 1 নম্বর ছবি। 2 নম্বরে থ্রি কল্পেট স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে মাঝের যে 2 নম্বর ছবিটা ওটা, এবং রেটিকুলেট পোলেন। 3 নম্বরের ক্ষেত্রে এটা, 3 নম্বর এখানে হচ্ছে গাইরোস্টেমোনেসির ক্ষেত্রে, আর বেটুলা পোলেনের ক্ষেত্রে এইটা বেটুলা পোলেন মানে বেটুলা, আলনাস বেটুলা সবই কিন্তু হায়ার অল্টিটিউডের প্লান্ট। তো এরপর আমরা চলে যাচ্ছি এমব্রায়োলজি ইন রিলেশন টু প্লান্ট ট্যাক্সোনমি। এটা আমাদের সিলেবাসে নাই, কিন্তু একটু আমরা বলে দিচ্ছি, কেননা এটা স্টাডি সাকসেস হচ্ছে বিভিন্ন স্টেজের ক্ষেত্রে স্পোরোজেনেসিস, গেমেটোজেনেসিস এবং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে। আমরা পরবর্তী বছর পড়ব 3rd সেমিস্টারে। বেসিক এভিডেন্স হিসাবে আমরা বলতে পারি লকিউলি নাম্বার, অ্যারেঞ্জমেন্ট, অ্যান্থার ওয়াল ফরমেশন, এন্ডোথেসিয়াম টাইপ, আর্কিস্পোরিয়াল সেল মেমব্রেন এরির আছে কি নাই, এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্টের ধরন, এমব্রায়ো মানে ভ্রূণ আর কি, এমব্রায়ো এবং এমব্রায়োজেনি টাইপ, এন্ডোস্পার্মের গঠন, ইন্টেগুমেন্ট, নাম্বার বা স্ট্রাকচার বা ধরন, ওভিউলের অরিয়েন্টেশন, টাইপ অ্যান্ড পজিশন, ক্যাপিটামের ধরন, পেরিস্পার্ম আছে কি নাই আছে, পেরিস্পার্মের ছেলের উদাহরণ জানিস তো, কলা নিউক্লিওলাস ক্যারেক্টার এবং
ফস্টোরিয়াম ফরমেশনের ধরন, এগুলো কিন্তু সবই কিন্তু কি এমব্রায়োলজি ইন রিলেশন টু ট্যাক্সোনমি। এই যে এই ধরনের ছবি, এই যে বিভিন্ন ধরনের এমব্রায় তৈরি হতে পারে, এবং সেক্ষেত্রে আমরা জানি অর্থোট্রপাস ওভিউল, সার্সেনেট ট্রপাস ওভিউল, ক্যাম্পেলের ট্রপাস ওভিউল, বিভিন্ন ধরনের ওভিউল তৈরি হয় সেসবতে। তো embryological evidence are important at higher categorical level. Example, conjunctions with other types of evidences in confirming the systematic positions of taxa. So, embryology in relation to taxonomy is justified. তাহলে এটা জাস্টিফাইড বলে বলা হচ্ছে, না আমরা এখন যেহেতু নাই ছেড়েছি এখন চাপ দেবো না। তো এটা সাইটোলজিটা কিন্তু আছে, সাইটোলজি ইন রিলেশন টু ট্যাক্সোনমি। কেন সাইটোলজি স্টাডি করছি, কী সাইটোলজি স্টাডি? আমরা যদি খোরাক দেখি তাহলে সেখানে হ্যাপ্লয়েড গ্যামেট দেখবো, আমরা যদি এমনি সোমাটিক সেল দেখি তাহলে ডিপ্লয়েড দেখবো, এবং হ্যাপ্লয়েড ডিপ্লয়েড স্টাডি করে একটা গাছের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার কত সেইটা স্টাডি করতে পারি। তো সাইটোলজি ইন রিলেশন টু ট্যাক্সোনমি কি সাইটোলজি ইজ দ্য স্টাডি অফ মরফোলজি অ্যান্ড physiology of cells, novelly anastomosis, details with shapes, size, wall, structure, pattern, etc. But cytologists deal with the internal organelles of the cell and detailed structure of the cell wall. Some evidential characters are chromosome number, structure, chromosome meiotic behavior, ploidy level and type, and chromosome aberrations, etc. কি এগুলো অতগুলো কথা বলে দিলাম, কী কী জিনিস না ক্রোমোজোমের সংখ্যা, একটা কোষের মধ্যে ক্রোমোজোম কত আছে, সোমাটিক সেল হলে টোয়াইস এন ইকুয়াল টু 16, না পেঁয়াজের ক্ষেত্রে স্টাডি করলে পাবে। মিয়োসিস হয়ে গেল হ্যাপ্লয়েড এন সমান 8। স্ট্রাকচার গঠনটা কীরকম, না তার মধ্যে ক্রোমোজোমগুলো কি মেটাসেন্ট্রিক না সাব মেটাসেন্ট্রিক না টেলোসেন্ট্রিক না অ্যাসেন্ট্রিক। অ্যাসেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ার নাই, মেটাসেন্ট্রিক মানে মাঝে আছে, দুদিকে দুটো ক্রোমোজোম সমান। সাব মেটাসেন্ট্রিক মানে কি একটু একটু দূরের দিকে আছে, আর টেলোসেন্ট্রিক মানে একটা প্রান্তে হচ্ছে সেন্ট্রোমিয়ার আছে। ক্রোমোজোমের অ্যাবারেশন, ক্রোমোজোমের অ্যাবারেশন মানে একটা ক্রোমোজোমের একটা পার্ট ভেঙে গিয়ে অন্য ক্রোমোজোমের সঙ্গে জুড়ে যাচ্ছে, একটা ক্রোমোজোমের একটা পার্ট হচ্ছে অন্য ক্রোমোজোমের থেকে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এই যে ক্রোমোজোমের সংখ্যাটা যে চেঞ্জ থেকে ক্রোমোজোমের অ্যাবারেশন বলা হচ্ছে। যখন ডিফারেন্সিয়েশন হচ্ছে তখন এন প্লাস এন মানে 8টা, পেঁয়াজের ক্ষেত্রে 8টা প্লাস 8টা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখাচ্ছে 16টা হয়ে একটাতে 10টা একটাতে 6টা, দিস ইজ ক্রোমোজোমের অ্যাবারেশন। তাহলে কি আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ক্রোমোজোম ডিউরিং মিয়োসিস। সাইটোলজিক্যাল এভিডেন্স ইজ ইউজ ফর ডিস্টিংগুইশিং দ্য দুটো ট্যাক্সকে আলাদা করা যেতে পারে, to determine the origin of groups and in to understand the evolutionary stage of relation taxonomy, particular those at the intraspecific and specific level, that is phytotaxonomy is a part of experimental taxonomy. আমরা একটা প্লান্ট স্টাডি করে বলতে পারি সেটা আগে ছিল না এখন আছে। আমরা জানি কোনো প্লান্টের ক্রোমোজোম সংখ্যা টোয়াইস এন ইকুয়াল টু 16, অর্থাৎ এর মানে 8, মানে হচ্ছে হ্যাপ্লয়েড প্লান্ট হচ্ছে 8, কিন্তু স্টাডিতে এখন দেখা গেল 16 না হয়ে 18 হয়ে গেছে। তাহলে কী হলো, 18 হলো কেন? তাহলে এন কত 9, তাহলে কি নিশ্চয়ই এটা হচ্ছে আগের যে মানে এটা মানে আগে যখন গাছটা তৈরি হয় তখন কিন্তু 8 ছিল হ্যাপ্লয়েড নাম্বার, এখন কিন্তু 9 হয়েছে। এটা এই টেম্পারেচার চেঞ্জের জন্য মিউটেশন হয়েছে। কী করে বুঝবো? আমার ক্যারিওটাইপ এবং ইডিওগ্রাম করতে হবে। ক্যারিওটাইপ মানে ক্রোমোজোমের সংখ্যা গুনতে পারে, ইডিওগ্রাম মানে কি না ক্যারিওটাইপগুলো যেগুলো আমরা পেলাম সমান সমান দৈর্ঘ্যের ক্রোমোজোমগুলোকে একটা প্লেটে সাজাবো। এবার দেখা যাবে যে 8টা জোড়া ক্রোমোজোম পেলাম সোমাটিক সেল থেকে, কিন্তু একটা জোড়া মিলছে না, অর্থাৎ দুটো ক্রোমোজোম বিভিন্ন ধরনের, সেটা কারোর সঙ্গে কারোর ম্যাচ নেই। তাহলে আমরা যে জোড়া পেলাম সেই সংখ্যাটাকে বলবো বেসিক সেট অফ ক্রোমোজোম। তাহলে আমি যদি 16টাকে যদি আমি 8 জোড়া পাই তাহলে টোয়াইস এন ইকুয়াল টু 16, এন সমান 8, কিন্তু এখন কত পাচ্ছি টোয়াইস এন সমান 18, তাহলে এন সমান 9। তাহলে বর্তমান আমরা যেটা পাচ্ছি হ্যাপ্লয়েড নাম্বার 9, ডিপ্লয়েড নাম্বার কি 18, কিন্তু আগে যেটা পেয়েছিলাম তার হ্যাপ্লয়েড নাম্বার 8, ডিপ্লয়েড নাম্বার 16। তাহলে কি হয়েছে না এটা মিউটেশন হয়ে গিয়ে ক্রোমোজোম নাম্বার বেড়েছে। তাহলে আগের ক্রোমোজোম কত ছিল না টোয়াইস এন সমান 16, এখন কত হলো টোয়াইস এন সমান 18। তাহলে এটা স্টাডি করে আমরা পেতে পারি। এভাবে আমরা যদি ক্রোমোজোমের নাম্বার আর্টিফিশিয়ালি বাড়াই তখন তাকে বলছে মানে পলিপ্লয়েড। এবার বিভিন্ন ধরনের পলিপ্লয়েড তৈরি করা যেতে পারে, এবং এই পলিপ্লয়েড আমরা হুইটের ক্ষেত্রে দেখতে পারি, গমের ক্ষেত্রে। Phytochemistry in relation to taxonomy. 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 এখানে কেমোট্যাক্সোনমি কথা একটা বলা হচ্ছে কি না, দ্য সায়েন্স অফ কেমিক্যাল ট্যাক্সোনমি ইজ বেসড অন ক্লাসিফিকেশনস অফ প্লান্টস অন দ্য বেসিস অফ দেয়ার কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস রিলেটেড উইথ দ্য মলিকুলার ক্যারেক্টারিস্টিক্স। তাহলে কি প্লান্টের মধ্যে যে যে কেমিক্যালগুলো আছে সেই কেমিক্যালগুলোকে টোটাল স্টাডি করে বের করানো, এবং অন্য একই ধরনের গোত্রের গাছের ক্ষেত্রে কেমিক্যাল কম্পোজিশন বের করানো। যদি দেখি দুজন সমান তখন আমরা বলবো যে এরা একই রিলেটেড ফ্যামিলি, একই রিলেটেড গোত্রের, একই রিলেটেড ট্যাক্সনের।
কেমোট্যাক্সোনমি ইনক্লুড কী হবে, ইনভেস্টিগেশনস অফ প্যাটার্নস অফ দ্য কম্পাউন্ড এক্সিস্টিং ইন প্লান্ট। 2 নম্বর পয়েন্ট, ইনভেস্টিগেশন প্যাটার্নস অফ দ্য কম্পাউন্ড কী কী থাকে, প্লান্ট পার্টস লাইক বার্ক, উড, লিভস, রুটস এটসেট্রা। তাহলে এখানে এইসব কম্পোজিশনগুলো থাকবে, তাই না, এইগুলো থাকবে, এইসব কম্পোজিশনগুলো থাকবে, তাই না, কোথায়, এইসব পার্টের মধ্যে। তাহলে এগুলো আমরা স্টাডি করলে সেখান থেকে পাবো। তাহলে আমরা যদি সাজাই তাহলে কীরকম হবে না, অ্যালকালয়েডসের উপর ডিপেন্ড করে। অ্যালকালয়েড কী কী অ্যালকালয়েড আছে, কোন কোন গোত্রগুলো আছে না, অ্যালকালয়েড মানে উপকার আছে, যেমন জাইগোফাইলেসি, অ্যারেসি, অ্যালাঞ্জিয়েসি, অ্যাপোসাইনেসি, অ্যাস্টারেসি, অ্যামারেল্লেডেসি, বারবিডেসি, বোরাজিনেসি, কমরিডেসি, ইলাজিনেসি, ইরিথ্রোজাইলেসি, ফ্যাবেসি, লেগুমিনেসি, লগানেসি, লিলিয়েসি, পেপাভেরেসি, রুটেসি, রুবিয়েসি, রেমিনেসি, সোলানেসি। তাহলে এই যে জাতীয় গ্রুপ এগুলো সব কিন্তু অ্যালকালয়েডস আছে। টার্পিন, তার নন টার্পিন, টার্পিনয়েড, নন টার্পিনয়েড গ্রুপ থাকতে পারে। তাহলে ট্রেন্ড কীরকম হবে, ট্রেন্ড যদি দেখি একদিকে কেমোট্যাক্সোনমি, এটা বোটানিতে যে অপশনাল, তাই না, এটা যে তুমি নিতে পারো না নিতে পারো, কিন্তু যদি আমি স্টাডি করি তখন সেখানে কী কী স্টাডি হবে, দ্য ফলোয়িং প্লান্টস আর প্রেজেন্ট ইন প্লান্ট ফর প্লান্ট ক্লাসিফিকেশন, কি না, নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডকে এটাকে স্টাডি করতে হবে, ফেনোলিক স্টাডি করতে হবে, বিটালিন স্টাডি করতে হবে, অ্যালকালয়েড স্টাডি করতে হবে, টার্পিনয়েড স্টাডি করতে হবে, স্টেরয়েড স্টাডি করতে হবে, ক্রিস্টাল স্টাডি করতে হবে, ইমিউনোলজিক্যাল রিয়াকশান স্টাডি করতে হবে। তাহলে এই যে 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7 ধরনের স্টাডি হচ্ছে ফাইটোকেমিস্ট্রি, এই হ্যাঁ ফাইটোকেমিস্ট্রি বা কেমোট্যাক্সোনমির মধ্যে পড়ে যাচ্ছে। ফাইটো মানে প্লান্ট, তার কেমিস্ট্রি, কেমোট্যাক্সোনমি কেমিক্যাল ট্যাক্সোনমি তার মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে ট্যাক্সোনমিক এভিডেন্সেস বেসড অন দ্য chemical characters, chemical evidences found in plants. This is the trend. And trend that is to study non-protein amino acids, to study phenolics, to study vitalins, to study alkaloids, to study terpenoids and steroids, crystal and immunological reactions. আমি একটা এক্সাম্পল উপরে দিয়েছিলাম, যেমন ধরো আমরা এখানে অ্যালকালয়েড স্টাডি করলে এই ধরনের গোত্রের গাছগুলোর মধ্যে সব অ্যালকালয়েড আছে, তাহলে অ্যালকালয়েড ফ্যামিলি বলা যেতে পারে। একই রকম কিছু গাছের ক্ষেত্রে স্টাডি করলে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড গ্রুপ বলা যেতে পারে, কিছু ফেনোলিক গ্রুপ বলা যেতে পারে, কিছু ভিটামিন গ্রুপ বলা যেতে পারে, কিছু অ্যালকালয়েড গ্রুপ তো দেখিয়ে দিলাম, টার্পিনয়েডস এবং স্টেরয়েড গ্রুপ তৈরি করা যেতে পারে, ক্রিস্টালস এবং ইমিউনোলজিক্যাল রিয়াকশন গ্রুপ করা যেতে পারে। তো এগুলো হয়ে গেছে স্টাডি, এগুলো স্টাডি করলে নেট থেকে পাবলিশ হবে। এরপর চলে যাচ্ছি আমরা এভিডেন্স। এভিডেন্স বা প্রমাণ কি না, বেসিক ক্যারেক্টার এভিডেন্স কাম ফ্রম ফ্লাভোনয়েডস, টার্পিনয়েডস, ক্যারোটিনয়েডস, পলিস্যাকারাইডস, অ্যালকালয়েডস, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, অ্যারোমেটিক কম্পাউন্ড অ্যান্ড C3, C4 ফটোসিনথেসিস এটসেট্রা। আমরা এটা পড়বো থার্ড সেমিস্টারে এসে C3, C4 ফটোসিনথেসিস পড়বো প্লান্ট ফিজিওলজিতে। তখন সেখানে দেখবো যে C3 ক্ষেত্রে কী তৈরি হচ্ছে, C4 ক্ষেত্রে কী তৈরি হচ্ছে। C4 ক্ষেত্রে তৈরি হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড। C3 ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে কি না, নর্মাল হচ্ছে ওই ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো popularity of phenolics in relation to phytochemistry is due to development of rapid analytical techniques. এটা হচ্ছে টেকনিকগুলো ফলো করতে যেভাবে আমরা এটাকে আইসোলেট করতে পারবো। বিলিভ দ্যাট ডেটা ফ্রম মেনি সোর্সেস শুড বি এমপ্লয়েড ফর ক্লাসিফিকেশন, এবং এই সূত্রগুলোকে মাথায় রেখে ক্লাসিফিকেশন আমাদের তৈরি করতে হবে একের ক্ষেত্রে। সুতরাং অনেক স্টাডি হয়েছে, অনেক স্টাডি এখনও বাকি। আল্ট্রা স্ট্রাকচার ইন রিলেশন টু অ্যাকশন, আল্ট্রা স্ট্রাকচার স্টাডি করা মানে কি বলেছি যে ইলেকট্রন মাইক্রোস্কোপিক স্টাডি অলসো প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ট্যাক্সোনমিক আইডেন্টিফিকেশন। বিজ্ঞানী হেউড এবং ড্যাক্সিনি 1971 খ্রিস্টাব্দে দেখেছি যে ইলেকট্রন মাইক্রোস্কোপিতে ট্যাক্সোনমিক স্টাডির ক্ষেত্রে বিরাট গুরুত্বপূর্ণ। সেখানে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার ক্লাসিফিকেশনের ক্ষেত্রে যেগুলো হবে কি সিভ টিউব প্লাস্টিডস, এটা বেহেনিক এটল প্রায় 1500 স্পিসিসের ক্ষেত্রে এই কাজটা করেছে 380 ফ্যামিলির মধ্যে 1977 থেকে 1981 সাল অবধি। ফর সিভ টিউব প্লাস্টিডস অ্যান্ড ফাউন্ড 3 টাইপস অফ প্লাস্টিডস ডিপেন্ডিং আপন অ্যাকুমুলেশনস অফ স্টার্চ অ্যান্ড প্রোটিন। আমরা বলি এস টাইপ, পি টাইপ, এস টাইপ, পি টাইপ। তাহলে এস টাইপ, পি টাইপ প্রোটিনের উপর ডিপেন্ড করে সিভ টিউব প্লাস্টিডের ক্লাসিফিকেশান করা হয়েছে, এবং সেখানে 1500 গাছের ক্ষেত্রে 1500 প্রজাতির ক্ষেত্রে 380টা ফ্যামিলি বা গোত্রের অন্তর্ভুক্ত গাছের ক্ষেত্রে ভেনে
এবং তার সহকর্মীরা কাজ করে ফেলেছেন। হ্যাঁ, এরপর চলে যাচ্ছি আমরা ডিটেল সিস্টেম স্টাডিজ, তাই না? ডিটেল সিস্টেম স্টাডি এবং তাকে বলা হচ্ছে কি ডাইলেটেড সিস্টারনি। ডাইলেটেড সিস্টারনি এখানে ইভারসনসন ক্লার্ক 1970-এ কাজ করেছে এবং সেখানে ডাইলেটেড সিস্টারনির ক্ষেত্রে ক্যাপারিলেসের ক্ষেত্রে কাজ হয়েছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রিপোর্ট হয়েছে বোনেট এবং নিউকম্বের ক্ষেত্রে 1965-তে। তার ক্ষেত্রে রুট অফ কি রেফানা সারাইভাস। রেফানা সারাইভাস মানে কি মূলোর ক্ষেত্রে কিন্তু এই কাজটা করেছে রাসিকোসির ক্ষেত্রে। হাভালি এবং গ্যারোলো এই ডাইলেটেড সিস্টিডির ক্ষেত্রে কাজ করেছে, যেখানে ফ্লোয়েম প্যারেনকাইমা অফ ফোলিয়ার ভেইনস ইন ব্রাসিকা চাইনেনসিস, এটা একটা গাছ। আর ক্যাপারিসের ক্ষেত্রে কাজ করেছে সিভ এলিমেন্টের উপরে জর্জানসন, 1977 খ্রিস্টাব্দে এই কাজটা করেছে। তাহলে এগুলো থেকে মনে রাখতে হবে যে ডাইলেটেড সিস্টারনির ক্ষেত্রে কী ধরনের কাজ হয়েছে না, রেভানা সারাইভাসের ক্ষেত্রে কাজ হয়েছে, ব্রাসিকা চাইনেনসিসের ক্ষেত্রে কাজ হয়েছে, আর ক্যাপারিসের ক্ষেত্রে এই ধরনের কাজ হয়েছে। এবং এই ধরনের কাজ কিন্তু অনেকটা কি আল্ট্রাস্ট্রাকচারকে কি বেস করে হয়েছে এবং সেক্ষেত্রে ট্যাক্সোনমিক এভিডেন্স হিসাবে গাছগুলোকে রিপোর্ট করতে খুব সহজ হয়ে গেছে। এরপর চলেছে আমরা যেটা মলিকুলার ডেটা, তোদের আছে মলিকুলার ডেটা। মলিকুলার ডেটাটাকে বলি মলিকুলার অ্যাপ্রোচেস হ্যাভ ফাউন্ড এ নিচ ইন ট্যাক্সোনমি। নিচ মানে কি বিভিন্ন তল, ইকোসিস্টেমে যেমন নিচ বলা হয়। এখানে মেজারমেন্টস অফ ডিএনএ হাইব্রিডেশন বিটুইন স্ট্রেনস ইজ দ্য সিঙ্গেল মোস্ট এভিডেন্স টুল ফর ডিফাইনিং এ স্পিসিস। আমরা যেরকম ভাইরাস ট্যাক্সোনমি করি, সেক্ষেত্রে ভাইরাসের আরএনএ বা ডিএনএ আছে কিনা, আরএনএ হলে আরএনএ কত ধরনের, ডিএনএ হলে ডিএনএ কত ধরনের, সেটা কোন কোন জায়গাতে আছে, এবারে তার সেই ভেরিয়েশনের উপর ডিপেন্ড করে স্পিসিসগুলোকে করা হচ্ছে। এবং সেই স্পিসিস কিন্তু ট্যাক্সোনমিক স্পিসিস, এবং সেই ট্যাক্সোনমিক স্পিসিসগুলো কিন্তু ডিপেন্ড করবে মলিকুলার ডেটার উপরে। তো সেই ডেটাটা ডিএনএ সিকোয়েন্সিং এবং অ্যামাইনো অ্যাসিডের যে ডেটা, সেই অ্যানালাইসিস করে কিন্তু ফাইলোজেনি তৈরি করা হচ্ছে। আমরা দেখি যে মলিকুলার ট্যাক্সোনমিটা কীরকম ধরনের ট্যাক্সোনমি। হোয়াট ইজ মলিকুলার ট্যাক্সোনমি? না, ক্লাসিফিকেশনস অফ অর্গানিজম অন দ্য বেসিস অফ দ্য ডিসক্রিপশনস অফ কম্পোজিশনস অফ কেমিক্যাল সাবস্টেন্সেস found in their body, particularly molecular DNA, RNA, protein. So molecular technique is the field of biology have helped to establish genetic relationship between the members of different taxonomic categories. Taxonomic category বারবার বলা হচ্ছে কেন না, taxonomic category এবং taxonomic rank যে কোনো ট্যাক্সনের ক্ষেত্রে স্পিসিসকে অ্যাক্ট করতে গেলে, জেনাসকে অ্যাক্ট করতে গেলে, ফ্যামিলিকে অ্যাক্ট করতে গেলে, অর্ডারকে অ্যাক্ট করতে গেলে আমাদের এই স্টাডিগুলো করতে হবে। তারপরে এখন একটা কথা শোনা যাচ্ছে ডিএনএ বারকোডিং। ডিএনএ বারকোডিংটা কী না, পিসিআর পলিমারেজ চেন রিয়াকশান, অ্যাম্পলিফিকেশান এবং সিকোয়েন্সিং জিন মার্কারের ক্ষেত্রে এটা মাইটোকন্ড্রিয়াল জিনকে নিয়ে করা হচ্ছে। মাইটোকন্ড্রিয়াল জিনটা হচ্ছে খুব একটা ভ্যারিড টাইপের জিন, ওই জন্য এই মাইটোকন্ড্রিয়াল জিনটাকে নিয়ে এই মলিকুলার ট্যাক্সোনমিটা করা হচ্ছে। এবং তখন তাকে বলে ডিএনএ বারকোডিং। ডিএনএ বারকোডিং করলে দুটো গাছের ক্ষেত্রে মিল এবং অমিল পাওয়া যাবে। তাহলে এখানে একটা যে দেখ জিনকে ওখান থেকে বের করানো হলো, সেই জিনটাকে এখানে কালচার করা হলো, তারপর কালচার প্লেট থেকে নিয়ে ওটাকে রেজ করা হলো, রেজ করার পর যে প্ল্যানটা হলো সেই প্ল্যানটা হচ্ছে পিসিআর করা হলো। পিসিআর দেখা গেলো যে গাছটাতে ডিএনএ নিয়ে করা হয়েছিল সে গাছের ডিএনএ যে পিসিআর যে ম্যাপ, সেই ম্যাপ আর পাশাপাশি একই গোত্রে মনে হচ্ছিলো আগে থেকে, সেই গাছের নিয়ে করা হলো একই ধরনের বলবো। যদি মোটামুটি মিলে যায় তাহলে কিন্তু তারা একই গ্রুপে। স্পিসিস যদি একই রকম মিলে যায় তাহলে একই ধরনের স্পিসিস, জেনাস যদি একই রকম মিলে যায় তাহলে একই ধরনের জেনাস, ইত্যাদি ইত্যাদি। এবারে মলিকুলার ফাইলোজেনেটিক্স। ফাইলোজেনেটিক্স কথাটা এখন আমাদের শোনা যাচ্ছে দ্য স্টাডি অফ দ্য ইভলিউশনারি রিলেশনশিপ এবং বায়োলজিক্যাল এন্টিটিজ বা বায়োলজিক্যাল অর্গানিজম। সেখানে পপুলেশন স্টাডি করা যেতে পারে, স্পিসিস স্টাডি করা যেতে পারে, তারা হায়ার র্যাঙ্ক অবধি আসতে হবে বাই ইউজিং দ্য কম্বিনেশনস অফ মলিকুলার ডেটা এজ ডিএনএ অ্যান্ড প্রোটিন সিকোয়েন্স, প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ possible detailed biochemical parts। একে বলা হচ্ছে কি মলিকুলার ফাইলোজেনেটিক্স। এই মলিকুলার ফাইলোজেনেটিক্স উপর 1967 সালে অনেক কাজ হয়েছে এবং সেই মলিকুলার ফাইলোজেনেটিক্স উপর কাজ করে ফার্স্ট ফাইলোজেনেটিক ট্রি তৈরি করা হয়েছে, তাই না? ফিচের 1967 সালে ফাইলোজেনেটিক ট্রি তৈরি করেছে। অনেক সময় কোশ্চেন আসে যে ফাইলোজেনেটিক ট্রি কী, এটা কোথায় আমরা কাজে লাগে? আমরা বলব যে মলিকুলার ট্যাক্সোনমিতে গাছের শনাক্তকরণের জন্য
মলিকুলার ফাইলোজেনেটিক স্টাডি করা হয় এবং বিজ্ঞানীরা 1967 সাল থেকেই মলিকুলার ফাইলোজেনেটিক স্টাডি করে সেখানে একটা হায়ারার্কিক্যাল ক্যাটেগরি, অরিজিন থেকে আজ অব্দি টিল ডেট ডেভেলপমেন্টাল একটা সিরিজ তৈরি করেছে। সেটা দেখতে গাছের মতো একটা অরিজিন থেকে সেটা কী করে তার ইভলিউশনের ট্রেন্ড তৈরি হচ্ছে। ওই জন্য একে বলা হচ্ছে কি ফাইলোজেনেটিক ট্রি বলে, ফাইলোজেনেটিক ট্রি। এবারে চলে যাচ্ছে জিনোম অ্যানালাইসিস অ্যান্ড নিউক্লিক অ্যাসিড হাইব্রিডেশন ইন রিলেশন টু ট্যাক্সোনমি, এরই একটা পার্ট। জিনোম অ্যানালাইসিস অ্যান্ড নিউক্লিক অ্যাসিড হাইব্রিডেশন টেকনিক কি? এটা হচ্ছে আইডেন্টিফিকেশন, মেজারমেন্ট, অ্যারেঞ্জমেন্ট সব জিনোমিক ফিচার্স। আমরা জিন কীভাবে আছে, কেমন আছে, কতটা পরিমাণ আছে, সেগুলো মেপে তার হচ্ছে গুণাগুণ, তার হচ্ছে কী বলবো, এখানে কোয়ান্টিটিভ এবং কোয়ালিটেটিভ দুটো মেজারই করা হচ্ছে। জিনোম অ্যানালাইসিস হ্যাজ এ ভেরি ক্রুশিয়াল রোল ইন আন্ডারস্ট্যান্ডিং জিনোমিক রিলেশনশিপ অ্যামাং স্পিসিস, প্রজাতির মধ্যে, and is important to systematic taxonomic and systematic মানে কি systematic analysis of a taxonomic unit is called systematic. root, stem, plant, everything প্রত্যেকটা পার্ট নিয়ে যখন স্টাডি করে একটা টোটাল ট্যাক্সোনমিকের কন্টেক্সট সিস্টেমেটিক বলা হচ্ছে। এবং ইভলিউশনারি সিকোয়েন্সেস, মলিকুলার বায়োলজিক্যাল এভিডেন্স ইত্যাদি ইত্যাদি স্টাডি করে আমরা এইসব কাজগুলো করতে পারি। জিনোমিক রিলেশনশিপ অ্যামাং ডিপ্লয়েড স্পিসিস, আমি বলেছি হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড। Genomic relationship among diploid species is determined as crossing, affinity, interspecific cross involvement, interspecific মানে ইন্টার মানে বিটুইন, দুটো আলাদা আলাদা জেনাসের মধ্যে ক্রস করানো, দুটো আলাদা আলাদা ফ্যামিলির মধ্যে ক্রস করানো। ইনভলভিং এই যে প্যারেন্টাল স্পিসিস উইথ সিমিলার জেনাস ইউজুয়ালি সেট নর্মাল পডস অ্যান্ড সিডস হোয়াইল প্রসেস বিটুইন ডিসিমিলার স্পিসিস। একই স্পিসিসের মধ্যে হতে পারে, নাও হতে পারে, একই জেনাসের মধ্যে হতে পারে, না হতে পারে, একই ফ্যামিলির মধ্যে হতে পারে, না হতে পারে। তাহলে এইভাবে এখন দিনে এগিয়ে যাচ্ছে। সিডস আর কমনলি অ্যাবোটিভ, কিন্তু এগুলো হওয়ার পর কিন্তু সিড যেটা সেটা কিন্তু অ্যাবোটিভ হচ্ছে। কেন? না, দুটো আলাদা আলাদা জেনাস, দুটো আলাদা আলাদা স্পিসিস, দুটো আলাদা আলাদা প্রজাতির মধ্যে ক্রস করার জন্য তাদের যে ক্রোমোজোমের যে মিল, সেই মিলটা কিন্তু হচ্ছে না। সংখ্যা থাকছে, আকার থাকছে, আয়তন থাকছে, কিন্তু সিড তৈরি হচ্ছে না, সেগুলো কিন্তু সব স্টিরাইল হচ্ছে। সাম হাইব্রিড ডু নট সেট সিড, এই যে অনেক হাইব্রিড তৈরি হচ্ছে যেগুলো বীজ তৈরি হচ্ছে না, ফলে সেগুলো বীজ না পাওয়ার জন্য তোকে সেই মানে কী বলবো টিস্যু কালচার করে বা বা ভেজিটেটিভ প্রোপাগেশন করে তৈরি করতে হবে। সামটাইমস দ্য প্রসেস ইজ সাকসেসফুল ইন ওয়ান ডাইরেকশান অ্যান্ড ইজ জিনোটাইপ ডিপেন্ডেন্ট। তাহলে একটা ডিরেকশান মানে কি, প্রোডাকশানের দিক থেকে ঠিক আছে, ভালো, কিন্তু পরে বীজ পাচ্ছি না, তাহলে বীজ বিক্রি করা যাবে না, বীজ সংরক্ষণ করে রাখা যাবে না, জেনেটিক তার যে কনস্টিটিউয়েন্ট সেটাকে ধরে রাখা যাবে না, এটা একটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। সামটাইমস দ্য প্রসেস ইজ সাকসেসফুল ইন ওয়ান ডাইরেকশান অ্যান্ড ইজ জিনোটাইপ ডিপেন্ডেন্ট। তাহলে জিনোটাইপ ডিপেন্ডেন্ট বলেই প্রসেস সাকসেসফুল, কিন্তু এটা একদিক থেকে উন্নত, অন্য দিক থেকে কিন্তু অনুন্নত। 2 নম্বর কি, ক্রোমোজোম পেয়ারিং ইন ইন্টারস্পেসিফিক হাইব্রিড, দ্য ডিগ্রি অফ দ্য ক্রোমোজোম পেয়ারিং facilitates the analysis of phylogenetic relationship among species. দুটো স্পিসিসের ক্ষেত্রে ফাইলোজেনেটিক রিলেশনশিপ তৈরি করার জন্য অনেক অনেক বেশি কি গুরুত্বপূর্ণ। প্রোভাইডিং ইনফরমেশান অ্যাবাউট অ্যানসেস্ট্রাল টাইপ, এটা কার থেকে এসে সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে জানা যাবে। ঠিক আছে, এরপর দেখি যে এর অ্যাপ্লিকেশান পার্টটা কী কী হবে। অ্যাপ্লিকেশান পার্টটা কী কী হবে দেখি। ডিএনএ বেসড মলিকুলার মার্কার আর অ্যাপ্লাইড ইন ভেরিয়াস অ্যাসপেক্টস অফ ট্যাক্সোনমি টু অ্যানালাইজ। কী কী অ্যানালাইজ করতে? জেনেটিক আইডেন্টিটি, একটা জিন ম্যাপ তৈরি করতে হবে। জিন ম্যাপ না তৈরি করলে তাকে আমরা পরে পলিপ্লয়েড বা তাকে ক্রসিং টেকনিকে দিয়ে যেতে পারবো না। একটা ভালো গাছের আম তৈরি করি, একটা গাছের আম ধরা খুব সহজ হবে, তাহলে ভালো এবং খারাপ আমটা মিশিয়ে একটা আম গাছ তৈরি করতে হয়েছি। কেন? ভালো আমটাতে পোকা লাগে, আর খারাপ আমটায় পোকা লাগে না। তাহলে আমি পোকা লাগে না যে জন্য জিনটা, সেই জিনটাকে ভালো আমের জিনে দেবো। তাহলে আমাকে দুজনের মধ্যে হাইব্রিডেশন করতে হবে। তখন তোকে খারাপ আম গাছের জিনের সিকোয়েন্স জানতে হবে, ভালো আম গাছের জিনের সিকোয়েন্স জানতে হবে। তাহলে জেনেটিক আইডেন্টিটি প্রত্যেকেরই জানা দরকার, এবং জিন ব্যাংক করে সেটা বাঁচিয়ে রাখতে গেলে জেনেটিক আইডেন্টিটি মাস্ট। জেনেটিক রিলেটেডনেস, তাহলে জেনেটিক্সের দিক থেকে একই ধরনের হোমোজেনিটি আছে কি না অ্যামাং পপুলেশন, গ্রুপের মধ্যে অনেকগুলো কাজ আছে একই ধরনের একই জায়গায়, সেটা তুই 5% তুই স্যাম্পলিং করে স্যাম্পল নিয়ে এলি, স্টাডি করে দেখলি যে এই পপুলেশনের ক্ষেত্রে সবগুলো কিন্তু একই ধরনের পপুলেশন স্টাডি হয়ে গেল। জিওগ্রাফিক্যাল পপুলেশন স্টাডি, জিওগ্রাফিক্যাল পপুলেশন মানে এক জায়গায় নয়, একই গাছ, এই একই আমলকি গাছ, একই বহেরা গাছ, একই হেরিটেকি গাছ, এই জঙ্গল থেকে আনলাম, মহারাষ্ট্র থেকে আনলাম, মধ্যপ্রদেশ থেকে আনলাম, অন্য দেশ থেকে মালয়েশিয়া থেকে আনলাম, যে স্টাডি করে দেখলাম তার জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনে তার কোনো জেনেটিক চেঞ্জ হচ্ছে কিনা।
অ্যান্ড স্পিসিস এবং প্রজাতি লেভেলে তার কোনো চেঞ্জ হচ্ছে কিনা। যদি প্রজাতির লেভেলে তার চেঞ্জ হয় তখন তাকে আমরা বলবো যে কি ইন্টার স্পেসিফিক ক্যাটেগরি যেটা দা ট্যাক্সা লেভেল। এখানে কি স্পিসিস হচ্ছে আমাদের এখানে র্যাঙ্কিংয়ের শেষের দিকে ছিল, তাহলে সেগুলোকে ভ্যারাইটি বা ইয়ে করবো, ফর্মা করবো, আমি বলেছি। পেডিগ্রি অ্যানালাইসিস, পেডিগ্রি অ্যানালাইসিস মানে কি, একটা গ্রুপ ভালো আমরা কী করি, চাষিরা কী করে, ধানের জমিতে ধান লাগালো, ভালো ধানটা নিজের জন্য রাখলো, আবার ধান লাগালো, ভালো ধানটা নিজের জন্য রাখলো। তাহলে এরকম করতে করতে ভালো যে কোয়ালিটিটা সেটা কিন্তু অনেক জেনারেশনের পর কিন্তু ঠিক হয়। আজ তো নয়, বহু যুগ থেকে চাষিরা চাষ করে আসছে। সেই যে বীজটাকে ভালোটাকে আমরা রাখছি, তার মানে কি আমরা কিন্তু ধরো 200 বছর 300 বছর 400 বছর ধরে কিন্তু ধানের বীজটাকে সংগ্রহ করে আসছি। এটা পেডিগ্রি অ্যানালাইসিস, পেডিগ্রি স্টাডি। ডিফারেন্সিয়েশন অ্যামাং আইসোলেটেড স্পিসিস, এবারে ডিফারেন্সিয়েশন কে করছে, ডিফারেন্সিয়েশন এবং আইসোলেটেড স্পিসিস, তো আইসোলেটেডই হয়ে যাচ্ছে। এখান থেকে নিয়ে আর 10 জন লাগালো, 10 জনের ক্ষেত্রে 6 জন খেয়ে নিল, 4 জন রাখলো। সেই 4 জনের ক্ষেত্রে দেখা গেলো 2 জন ভালো রাখলো, 2 জন খারাপ রাখলো। তা খারাপটা আবার ছড়াচ্ছে চারদিকে, তাহলে সেই খারাপ আর ভালোর মধ্যে দেখা গেলো যে জেনেটিক ভেরিয়েশন তৈরি হয়ে গেল। তখন যে যারা খারাপটা চাষ করেছিল তাদের মধ্যে যে ভালোটা, তাকে বললো এক ধরনের যে ওটা ইয়ে মানে ভ্যারাইটি, আর যারা ভালোটা রেখেছিল আরও ভালো হলো, সেটা আরেক ধরনের ভ্যারাইটি। দুটো কিন্তু পাশাপাশি এলে দেখা যাবে যে দুটোই একই ধরনের জিনিসে মাদার লাইন থেকে এসছে। ফাইলোজেনেটিক স্ট্রাকচার এট ভেরিয়াস মাইক্রো অ্যান্ড ম্যাক্রো লেভেল, তাহলে এই ফাইলোজেনেটিক যে বা জাতিজনিগত যে স্ট্রাকচার বা যে গঠন সংগঠন, এটা কিন্তু একটা মাইক্রো এবং ম্যাক্রো লেভেল, ক্ষুদ্র লেভেল থেকে বৃহদাকার লেভেল অবধি আসতে হবে, তাহলেই কিন্তু আমরা এটা করতে পারবো। বুঝতে পারলি? তাহলে এভাবে কিন্তু একটা কী বলবো, এই মলিকুলার ডেটা আমাকে বিভিন্ন দিক থেকে কিন্তু সাহায্য করতে পারবে, বিভিন্ন শ্রেণীবিন্যাসের দিক থেকে, তাই না? আমরা যেটা আগে বলেছিলাম একটু, যে সোলানেসি গোত্রে অনেক গুরুত্বপূর্ণ উদ্ভিদ আছে, যেমন টমেটো, লাইকোপারসিকন এসকুলেন্টাম, আলু সোলানাম টিউবারেসাম, তামাক নিকোটিয়ানা ট্যাবাকাম, পিপার ক্যাপসিকাম অ্যানুয়াম, পেটুনিয়া হাইব্রিডা, এগুলো সব কিন্তু বিভিন্ন ধরনের গাছ। প্রথমে এগুলো হচ্ছে তোর হচ্ছে কৃষি উদ্ভিদ, এবং পেটুনিয়াটা কিন্তু অর্নামেন্টাল উদ্ভিদ এবং ফ্লাওয়ারিং প্লান্ট। মলিকুলার তথ্যের মাধ্যমে প্রমাণিত যে কনভলভুলেসি হলো সোলানেসির ভগিনী গোষ্ঠী বা সিস্টার গ্রুপ। সল্টিস এবং সহকর্মীরা, সল্টিস এবং তার সহকর্মী বিজ্ঞানীরা 2000 খ্রিস্টাব্দে এটা কিন্তু দেখেছে। এবং তখন তারা বলেছে যে এখানে লাইকোপারসিকান যে টমেটো, সেটা কিন্তু গণটা পরিষ্কারভাবে সোলানেসি গণের মধ্যে থাকবে, অর্থাৎ সোলানেসিতে চলে আসবে। আর যেখানে আলুও আছে, আমরা জানি যে লাইকোপারসিকান মানে টমেটো, সোলানাম মানে হচ্ছে আলু। তাহলে লাইকোপারসিকান টমেটো যদি সোলানাম আলুতে চলে আসে, তাহলে আলুরও তো সোলানাম, তাহলে সোলানাম মেলঞ্জেনা বেগুন, সোলানাম টিউবারাসাম আলু, আর সোলানাম লাইকোপারসিকান সেটা কিন্তু টমেটো। সুতরাং আলু ও টমেটো কিন্তু একই ধরনের লিঙ্কেজ ম্যাপ শেয়ার করে নেবে বা ভাগ করে নেবে। সেক্ষেত্রে এটি কি সাধারণভাবে একই পূর্বপুরুষ থেকে এসছে বলে ধরা যাবে, এবং বর্তমান দিনেও তাই প্রমাণিত যে আলু এবং টমেটোর মধ্যে হাইব্রিডেশন করা যাচ্ছে, এবং আলু মানে হচ্ছে সোলানাম টিউবারেসাম, আর টমেটো হচ্ছে সোলানাম লাইকোপারসিকন, যেটা ছিল লাইকোপারসিকন এসকুলেন্টাম। তাহলে এবার একে বলেছে কি কী বলাচ্ছে বলেছিলাম একটু আগে, টমাটো, পটেটো এবং টমাটো তৈরি করা যাবে। তাহলে এইগুলো তার হচ্ছে কী বলবো, এটা গুরুত্বপূর্ণ হচ্ছে তোর ম্যাপিংয়ের হচ্ছে একটা অংশ থেকে পরিষ্কার করা যাবে। বেলফোর্ড এবং থমাস এই বিজ্ঞানী 1979 খ্রিস্টাব্দে কিন্তু আর্টিফ্লেক্স সাইড কপি হাইব্রিডেশনের মাধ্যমে জিন পর্যায়ক্রম ব্যবহার করেন, এবং সেখানে তিনি দেখেছেন যে যে গণটি দুটি উপগণে বিভাজিত হয়েছে, সেটা কিন্তু বাস্তব অর্থে দুটি আলাদা কিন্তু গণ নয়, তারা কিন্তু বাস্তব অর্থে একই পূর্বপুরুষ থেকে এসছে। বেয়ার এবং তার সহকর্মীরা 1999 খ্রিস্টাব্দে প্লাস্টিডের এটিপি ক্যাপিটাল বি এবং আরবিসি ক্যাপিটাল এল ডিএনএ কে পর্যায়ক্রম বিশ্লেষণের মাধ্যমে মালভেলিস যে বর্গ, সেই মালভেলিসের বর্গের মধ্যে মালভেসি, টিলিয়েসি, স্টারকুলিয়েসি এবং বোম্বাকেসি, এই যে গোত্রগুলো আছে, সেই গোত্রগুলোকে সূক্ষ্মভাবে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে দেখেন যে এগুলো সবই কিন্তু একই মালবেসি গোত্রের মধ্যে আসবে, অর্থাৎ এটা মালবেসি গোত্রের অন্তর্ভুক্ত, এবং সেটা তাহলে করে দেওয়া হলো। এবং তারপরে একটা আণবিক
একটি আণবিক ডেটা ব্যাংক তৈরি করলো, এবং সেখানে করার পর তারা বললো যে এই আণবিক উপাত্ত বা ডেটা অঙ্গসংস্থা এবং জীব ভূগোলের উপর তৈরি করে কি তথ্য ভিত্তিক আমরা বানিয়েছি, এবং সেই 9টি যে উপগোত্র, সেই 9টি উপগোত্রকে আমরা আলাদা করে দিচ্ছি। এগুলো কিন্তু গোত্র হবে না, একই একই ফ্যামিলির আন্ডারে এগুলো 9টি উপগোত্র হবে, এবং তারা এই প্রপোজালটা পাঠিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল ওই যে বোটানিক্যাল কি যে কংগ্রেস হবে সেখানে। তারপরে তারা সেখানে ওই বিজ্ঞানীরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করার পর তারা বলবে এবং দেখবে যে সত্যিকার একটা হয় কিনা। যদি সেরকম হয় তখন তারা বলবে না এগুলো আলাদা আলাদা গোত্র নয়, এগুলো কিন্তু 9টা উপগোত্রের মধ্যে পড়ে যাবে। তাহলে এইভাবে দিন দিন কিন্তু একটা একটা ফ্যামিলি বা গোত্র থেকে উপগোত্র, একটা গোত্র অন্য গোত্রের মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা এখন দেখি নেটে যে ক্লিক করি, আমরা আমাদের সঙ্গে যেমন করেছিলাম যে ভার্মিন অ্যাসিডের যে গাছগুলোকে দেখেছিলাম সেগুলো সবই কিন্তু এখন মানে বেশিরভাগ ক্ষেত্রে লিভিং অ্যাসিডে চলে এসেছে। আবার কিছু কিছু একান্থেসি ভার্মিন অ্যাসিডটা একান্থেসিতে চলে এসেছে। তাহলে এই ধরনের যে সমস্যাগুলো এগুলো কিন্তু আমরা আমাদের সময় দেখছি, আমাদের সঙ্গে পড়েছি একান্থেসির গাছ, ভার্মিন গাছ, লিভিং অ্যাসিড গাছ। এখন দেখছি একান্থেসি মানে ভার্মিন গাছ করতে গিয়ে দেখছি সেটা একান্থেসির গাছের মধ্যে। তাহলে এগুলো কিন্তু এই রিসেন্ট ট্যাক্সোনমি হয়ে গিয়ে কিন্তু এগুলো হয়েছে। এবং তোরা নাম শুনেছি এপিজি সিস্টেম, অ্যাঞ্জিওস্পার্ম ফাইলোজেনিক গ্রুপ। এই এপিজি যে গ্রুপ, অ্যাঞ্জিওস্পার্ম ফাইলোজেনিক গ্রুপ, এরা কিন্তু কী করছে না, এরা কিন্তু সব এই যে মলিকুলার এভিডেন্স, সাইটোকেমিস্ট্রি, মলিকুলার ডেটা, সাইটোলজি, তার আগে তো যেগুলো আগে হয়েছিল সেগুলো আছে, ব্যালিনোলজি, এমব্রায়োলজি, সাইটোলজি, মর্ফোলজি, সবকে একসঙ্গে দিয়ে অ্যানালাইসিস করে কিন্তু এই লেভেলটাকে তৈরি করেছে। সুতরাং এই অর্থে বলা যেতে পারে যে ট্যাক্সোনমির কিন্তু আর আগের মতো অবস্থায় ট্যাক্সোনমি নাই, এই ট্যাক্সোনমি কিন্তু এখন অনেকটা অ্যাডভান্স ট্যাক্সোনমি, তাই না? তো এবারে তোরা একটু পড়বি এবং সেক্ষেত্রে অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে, যেমন বিন্যাস বিধিতে পরাগ রেণুবিদ্যার গুরুত্ব আলোচনা করা, এটা শর্ট নোটস হতে পারে। বিন্যাস বিধিতে তত্ত্ববিদ্যার গুরুত্ব আলোচনা করে, উদাহরণসহ কিন্তু এটার কোশ্চেন হতে পারে। উদ্ভিদ বিন্যাস বিধিতে উদ্ভিদের রাসায়নের বা সাইটোকেমিস্ট্রির গুরুত্ব সম্পর্কে আলোচনা করে, উদাহরণ দিয়ে কিন্তু। তারপরে বিন্যাস বিধিতে আণবিক উপাত্তের গুরুত্ব আলোচনা করে, এরকম হতে পারে। তারপরে ওই যে বললাম যে রিটালিন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে প্লাস্টিক, সিকোয়েন্সিয়াল জিনের ক্ষেত্রে অ্যানালাইসিস করতে গেলে যে বারকোডিং, এগুলো সম্পর্কে কিন্তু ছোটো ছোটো প্রশ্ন হতে পারে। তারপরে সাইটোলজিতে যে ক্রোমোজোমের ব্যাপারটা বললাম তোদেরকে, যেমন বললাম যে হাইব্রিডেশন টেকনিক, তারপর তোর যে বর্তমানে টমেটো, তারপর হচ্ছে ডিমাটো, এইসব জিনিসপত্র যেগুলো হচ্ছে এগুলো ধারণা। এই করলে মোটামুটি এই মানে 8টা শেষ হবে, ঠিক আছে? তোরা কোশ্চেন করতে পারিস এবারে। শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। বল এবারে কি হবে, বল এবারে, তাহলে আমি করবো। সব কিছু বুঝতে অর্জন করলো চলে গেল নাকি? আমি একটু তাহলে এটা দেখাই, যেগুলো বললাম সেগুলো একটু যদি পাওয়া যায় দেখাই, একটু একটু দেখে লেখালে করে। দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছিস? কি দেখতে পাচ্ছিস? স্যার অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি।
ছবিটা কি বলছে, এই এখানে দেখ টমেটো আর তাহলে টমাটো টমেটো একই নাম, টমাটো টমেটো, হাইব্রিড বিটুইন পটেটো, tomato and potato belong same family, দেখলি এই যে রে দেখতে পাচ্ছিস? স্যার স্যার একটা গাছে হ্যাঁ, আলু টমেটো নিচে ধরছে হয়েছে, আলু। নিচে আলু হয়েছে, উপরে টমেটো হয়েছে, তাহলে কি কি টমাটো, পটেটো থেকে প আর টমেটো থেকে তো, তাহলে তাহলে টমাটো, পটেটো আর টমেটো, টমাটো নামটা হাইব্রিড, হার্মলেস, ক্ষতিকর নয় কিন্তু, নিড হাইব্রিড সিড, হাইব্রিড সিডটা দরকার, তাহলে এখানে এরকম কিছু হাইব্রিড সিড আর হবে না, এটা কিছু করে দিয়েছে ওরকম করে, এরকম সিড আর তৈরি এরকম হবে না, সিড তৈরি হবে না, কিন্তু তোকে এরকম হাইব্রিডেশন করতে হবে, করলে এরকম ধরনের গোড়াতে এরকম পটেটো হবে আর উপরে টমেটো হবে, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে একই রকমভাবে দেখি এরা এখন দিয়েছে কিনা, আমি সোলানে দেখেছিলাম একটা, ওই ইয়েতে দেখেছিলাম। আচ্ছা স্যার, হুম স্যার হুম স্যার হুম স্যার বল। বলছিলাম যে এই যে একটা গাছে টমেটো আর মানে আলু ধরছে, হুম, তাহলে মানে এর মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাবে না? মানে টমেটোর মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাবে না যে কি পরিবর্তন দেখবি? না সব একই হবে, মানে যেরকম টমেটো হয় সেরকমই টমেটো হবে? টমেটো যেমন টমেটো একই রকম, যেরকম টমেটোর তুই উপরটা কেটে লাগাবি তেমন ধরনের টমেটো হবে, ভালো টমেটোর উপরটা জুড়লে ভালো হবে, খারাপ জুড়লে যেমন খারাপ হবে। হুম, আচ্ছা। আচ্ছা এবার এটা দেখ, এগ প্লান্ট মানে হচ্ছে তোর হচ্ছে বেগুন, বেগুন আর আলু। হুম, ডিম্যাটো, ডিম্যাটো দেখতে পাচ্ছি কী রে, হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে হ্যাঁ বিমাটো, দেখতে পাচ্ছি স্যার। এই যে বিমাটো, এটা টমেটো গেল, এটা বিমাটো, বিমাটো হচ্ছে বেগুন আর হচ্ছে আলু, এটা আমি সেদিন সোলানে দেখলাম ওরা করেছে এরকম। হুম, এই দেখ, কিন্তু এটা এখন ফিল্ডে মানে এক্সপেরিমেন্টালি ঠিক আছে, কিন্তু ফিল্ডের ক্ষেত্রে এখনও ততটা কার্যকরী হয়নি, বুঝতে পারলি? হ্যাঁ ফিল্ডের ক্ষেত্রে ততটা এখনও কার্যকরী হয়নি, দিয়েছে বিমাটো নাম দিয়েছে, এই যে বেগুন আর পটেটো বিমাটো, এই যে এখানে এই জায়গাটা কেটে দিয়েছে, দেখছিস এই জায়গাটা কেটে দিয়েছে, এই দেখতে হচ্ছে যে আলু আর উপরে হচ্ছে বেগুন, বিমাটো, এই যে একই জেনাস বলেই সম্ভব হচ্ছে, নাহলে হয়তো হতো না, বুঝতে পারছিস কি রে? স্যার বুঝতে পারছি, বুঝতে পারছি। তারপরে হাইব্রিড, হাইব্রিড আমরা যে হুইট ফিডের কথা বলছি সেগুলো কিন্তু এখন এটা হচ্ছে হাইব্রিড, হাইব্রিড হুইট, হাইব্রিড হচ্ছে যে সমস্ত গাছপালা সেগুলো সবই কিন্তু এখন করা সম্ভব হচ্ছে। হুম, তাহলে এগুলো কৃষিক্ষেত্রে কিন্তু অনেকটা অবদান বলা যেতে পারে। হুম, হুইট, হেক্সা, হেক্সাপ্লয়েড হুইট, এখানে দেখ, এই যে এই ছবিটা দেখ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি। এখানে ট্রিটিকাম টার্জিডাম, এসএসপি মানে সাব স্পিসিস ডুরাম, এখানে এজিলপস, হুম, টৌসচি, তাহলে এখানে টয়সেন সমান কত আছে? 28, জিনের সিকোয়েন্সটা কীরকম হবে? ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, তাহলে ডিপ্লয়েড যেহেতু এ এ বি বি, আর এজিলপসের ক্ষেত্রে ওখানে টয়সেন সমান 14, তাহলে কী হচ্ছে? ডি ডি, তাহলে F1 হাইব্রিড যখন হচ্ছে তখন এই এ থেকে কোথায় পারি গেল, এ এ এ থেকে
এই এ থেকে এই যে এ থেকে এ এলো, বি থেকে বি এলো, তাহলে এ বি হলো, আর ডি থেকে ডি এলো, তাহলে এ বি ডি হলো হাইব্রিড। তাহলে টোয়াইস এন সমান কত হলো, কত হলো এখানে, কত 28 ছিল তাই তো, এখানে 14 ছিল, বুঝলি? তাহলে এখানে কত হলো, 21 হয়ে গেল, তাই না? 28 থেকে হ্যাঁ স্যার। 14 হলো, এখান থেকে 7 এলো, তাহলে 21 হয়ে গেল। এবার ইন্ডিউসড ক্রোমোজোম ডাবলিং এখানে কি হচ্ছে, এখানে ওই ইয়ে মেয়োসিস যখন হচ্ছে, তার মাইটোসিস যখন সেল বিভাজন হচ্ছে, তার আগে আমরা কেমিক্যাল দিলাম কলচিসিন বা ওই জাতীয় কেমিক্যাল, যাতে করে ওই কোষটা আর সেল ওয়াল তৈরি করতে না পারে। ফলে একটা কোষ ডাবলিং হচ্ছে, কিন্তু তার ক্রোমোজোমগুলো একটা কোষে থেকে যাচ্ছে, তখন 21 থেকে 42 হয়ে যাবে। এই যে সিনথেটিক হেক্সাপ্লয়েড তৈরি হলো, এটা ছিল কি, হ্যাঁ, ডিপ্লয়েড, এখন হাইব্রিড হলো ডিপ্লয়েড, হ্যাঁ, ডিপ্লয়েড কিন্তু নয়, কী হচ্ছে, ট্রিপ্লয়েড হয়ে গেল। এখানে ডিপ্লয়েড, এখানে হচ্ছে হাফ হলো, তাহলে ট্রিপ্লয়েড হয়ে গেল। তার থেকে যখন দুগুণ করে তখন হেক্সাপ্লয়েড, 3 থেকে দুগুণ হলো 6 হলো, হেক্সাপ্লয়েড হলো, সিনথেটিক হেক্সাপ্লয়েড। তখন কী হচ্ছে, এইটা 21টা হচ্ছে 42 হয়ে যাচ্ছে, এইটাকে দুগুণ কর, এ এ বি বি ডি ডি, এটা হয়ে গেল। এবারে সিড ইনক্রিজ স্ক্রিনিং করা হলো, তাহলে গেল ইন্টোগ্রেশন ইন্টু হেক্সাপ্লয়েড কমন হুইট। এবারে হচ্ছে হেক্সাপ্লয়েড কমন হুইট হলো, বুঝলেন তো? কেননা দুগুণ দুগুণটা আছে বলেই তখন হচ্ছে মিউসিসটা হচ্ছে, নাহলে হতো না। এইভাবে হচ্ছে হাইব্রিডেশন করে হচ্ছে একটা জেনাসের সাথে অন্য জেনাসটাকে মিশিয়ে তার থেকে একটা হেক্সাপ্লয়েড, সিনথেটিক হেক্সাপ্লয়েড তৈরি করা হচ্ছে। তারপর সিড ইনক্রিজ করে স্ক্রিনিং করে তার থেকে কিন্তু আমরা ইন্ট্রোগ্রেসিভ হেক্সাপ্লয়েড কমন হুইট পাচ্ছি। এভাবে অনেক অনেক উদাহরণ আছে, তো তোকে এভাবেই দেখতে হবে, ঠিক আছে? বুঝতে পারলি? স্যার আর কি কোশ্চেন আছে বল? টেস্ট মোড দিয়েছি, ওটাকে ক্লিক করে খুলে পরীক্ষাটা দিবি, আর যেগুলো ভিডিওগুলো দিয়েছি সেগুলোকে এ করবি, ওই নিজেরা পড়বি, ওকে? স্যার স্যার পরীক্ষা